ডিসেম্বরে কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে শুধু ডিসেম্বরেই 15,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। আগস্ট সেপ্টেম্বরেও রাজস্ব ঘাটতি 20,000 কোটি টাকার বেশি। এদিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে আরও 15 দিন। সঙ্গে জানাবো দেশ ও আন্তর্জাতিক বাজারের স্বর্ণের বাজার দর, আলোচনা করব শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও। থাকছে বন্দর ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগ শেষে আপনাদের সঙ্গে আছে আমি গালিব ইবরিয়াজ। দর্শক, শুরুতেই যেটি বলছিলাম যে চলতি অর্থ বছরে প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও 15 দিন আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে। এদিকে এনবিআর বলছে 6 মাসে রাজস্ব আদায় ঘাটতি 58,000 কোটি টাকা। আমরা দেখতে চাই যে জুলাই থেকে এই ডিসেম্বর পর্যন্ত আসলে রাজস্বের লক্ষ্যমাত্রা কেমন ছিল এবং আদায় হয়েছে কেমন। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি একমাত্র জুলাই মাসেই যেটি লক্ষ্যমাত্রা ছিল তার কাছাকাছি যেতে পেরেছিল, তবুও সেখানে প্রায় 500 কোটি টাকার একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আগস্টেও যেখানে লক্ষ্যমাত্রা ছিল 31,000 কোটি টাকা, সেখানে আদায় হয়েছে 21,000 কোটি টাকার একটু বেশি। সেপ্টেম্বরেও একই রকম লক্ষ্যমাত্রা ছিল 39,000 কোটি টাকার বেশি, সেখানে আদায় হয়েছে 29,000। আর অক্টোবরে 35,000 কোটি টাকা, 35,500 কোটি টাকার একটু বেশি ছিল, সেখানে ঘাটতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আদায় হয়েছে 27,000 কোটি টাকা, সেখানেও ঘাটতি প্রায় 7,000 কোটি টাকারও উপরে। নভেম্বরেও একই রকম দেখতে পাচ্ছি, 36,000 কোটি টাকা, প্রায় 37,000 কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা ছিল, আদায় হয়েছে 35,000 কোটি টাকার একটু বেশি। আর ডিসেম্বরে যেটা বলছিলাম যে লক্ষ্যমাত্রাটা ছিল 45,000, কিন্তু আদায় হয়েছে 29,632 কোটি টাকা। অর্থাৎ এই ডিসেম্বরেই আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি এই ঘাটতির পরিমাণটা, যেটি পুরো এই যে 24-25 যে অর্থ বছর, অর্থাৎ এখন কিন্তু ইতিমধ্যে কিন্তু অর্ধেক পার হয়ে গেছে, সেই অর্ধেকে 58,000 কোটি টাকার মতো ঘাটতি রয়েছে এই রাজস্ব আদায়। স্বর্ণের বাজার, বিশ্বের বাজারেও যেরকম অস্থিতিশীল একটা অবস্থা, দেশের বাজারেও একই রকম অস্থিতিশীল একটা অবস্থার মধ্য দিয়েই পার হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। এই সর্বশেষ দেশের বাজারে চলতি মাসেই 3 বার বেড়েছে স্বর্ণের দর। 22 ক্যারেট স্বর্ণের দর ভরিতে বিক্রি হচ্ছে 1,42,791 টাকায়। আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর আউন্সে বেড়ে ঠেকেছে 2,780 মার্কিন ডলারে। আমরা যদি একটু এই স্বর্ণের দাম, যেটা দেশের বাজারে এই 15 জুলাই 2024-এ, অর্থাৎ গত বছরেও যেখানে স্বর্ণের দর ছিল 1,20,000 টাকার মতো, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসেই সেটি বেড়েছে এবং বাড়তে বাড়তে অক্টোবরেও কিন্তু সেই বাড়ার ধারাটা ক্রমান্বয়ে বেড়েছে এবং সেখানে গিয়ে 1,43,000 টাকায় সেটি গিয়ে ঠেকেছিল। এর পরের মাসে কিছুটা কমেছিল, নভেম্বরে 1,40,000, ডিসেম্বরে আবার কিছুটা কমে, কিন্তু জানুয়ারি থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন যে বছর, এই নতুন বছরে আবারও সেটি বাড়ছেই। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ 30 জানুয়ারির যে স্বর্ণের দাম, যেটি এখন রয়েছে বাজারে 1,42,791 টাকা। আমরা যদি একটু আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের যেই পার্থক্য সেটি যদি দেখি, তাহলে সেটির হিসাব আমরা, যেহেতু আউন্সে হয় প্রতি মার্কিন ডলার, আমরা দেখতে পাচ্ছি যে একই রকমভাবে আন্তর্জাতিক বাজারেও যখন স্বর্ণের দর যখন বেড়েছে, ঠিক দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে জুলাইতে যেটা ছিল 2,414 মার্কিন ডলার, অক্টোবরে সেটি বেড়ে হয়েছিল 2,700। এরপরে দেশের বাজারেও যেরকম কমেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে যখন স্বর্ণের দাম কমে, দেশের মার্কেটেও স্বর্ণের দাম কমে। একই রকমভাবে নভেম্বরে ডিসেম্বরে কম ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে। এরপরে আবারও জানুয়ারি থেকে, অর্থাৎ নতুন বছরে আবারও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ এখন যেটি 30 জানুয়ারিতে স্বর্ণের দাম 2,780 মার্কিন ডলার আউন্স প্রতি। দর্শক, এই পর্বে আমরা আলোচনা করতে চাই কিংবা কিছু তথ্য উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 0.38 পয়েন্ট এবং লেনদেন হয়েছে
389,94,00,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 75,78,00,000 টাকা বেশি। আমরা যদি একটু সপ্তাহের এই বিশেষ করে আজকের যেই সূচকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন সেটি সপ্তাহ শেষের দিনে যদি দেখি, তাহলে সূচক এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে 5,112.89, বেড়েছে যেটি আগে বলেছিলাম 0.38 পয়েন্ট। লেনদেন হয়েছে 389,94,00,00,000 টাকা, লেনদেন বেড়েছে 75,78,00,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি দর পরিবর্তনের যেই চার্টে সেটি হচ্ছে এখন পর্যন্ত 120টি, অর্থাৎ আজকে 120টি কোম্পানির দর বেড়েছে, দাম কমেছে 219টি এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি এই সপ্তাহের পুরো চার্টটা যদি একটু যদি নজর দেই, তাহলে হয়তোবা আরও বেশি পরিষ্কার হবে আমাদের কাছে যে এই পুরো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে কি পরিমাণে সূচক লেনদেন হয়েছে এবং সেই জায়গায় লেনদেনের পরিমাণটা কেমন ছিল। আমরা যদি দেখি যে 26 জানুয়ারি কর্মদিবসের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সূচকের পরিবর্তন, মানে সূচক কমেছিল 34.14 পয়েন্ট এবং লেনদেন হয়েছিল সেই দিন 318,45,00,000। সেদিন সূচক ছিল 5,132.38 এবং বাজারের মূলধন ছিল 6,58,488 কোটি টাকা। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরের যে সপ্তাহের পরে যে দিনগুলো, বিশেষ করে 27, 28 এবং 29 জানুয়ারি, সে জায়গায় সূচকের পরিবর্তনটা খুব একটা বেশি পার্থক্য নেই। বিশেষ করে 27, 28-এ কিন্তু মাত্র 2 পয়েন্টের একটু বেশি, তারপরটা 3 পয়েন্ট করে কমেছে এবং লেনদেনের পরিমাণটাও কিন্তু কাছাকাছি ছিল 300 কোটি টাকার, 344 কোটি টাকা, মানে 350 কোটি টাকার কাছাকাছি। পরেরটা ছিল 328 কোটি টাকা এবং সূচক কিন্তু ওই 5,130 কিংবা 5,126 ওর আশেপাশে ঘোরাফেরা করেছে। শুধুমাত্র 29 জানুয়ারিতে এসে আবারও একটু বেশি সূচকের পরিবর্তন হয়েছিল, যেটি 13.91 পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আর 30 জানুয়ারিতে আজকে যেই দিন, সেই দিনের সূচক সব থেকে কম পরিবর্তন হয়েছে, মাত্র 0.38 এবং লেনদেনটাও এই সপ্তাহে সব থেকে বেশি হয়েছে 389,94,00,000 টাকা। সূচক এখন দাঁড়িয়েছে মার্কেটে 5,112.89 আর এখন বাজারে যে মূলধন আমরা দেখতে পাচ্ছি সেটা 6,64,825 কোটি টাকা। আমরা এবারে যদি একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে যদি নজর দেই, তাহলে দর্শক যেটা বলছিলাম যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে যদি একটু নজর দেই, তাহলে হয়তোবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও কিন্তু একই অবস্থা যে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের PASPI সূচক কমেছে 69 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 5,67,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 23 লাখ টাকা বেশি। আমরা যদি একটু পুরো চার্টের দিকে যদি একটু নজর দিই, তাহলে দেখব যে হচ্ছে সেখানে সূচক যেটা আমরা দেখতে পাচ্ছি 14,294.07, আজকে কমেছে যেটা, সেটা হচ্ছে 38.27, লেনদেন হয়েছে 12,77,00,000 টাকা। লেনদেন বেড়েছে গত দিনের থেকে, সেটা হচ্ছে 8,75,00,000 টাকা। আর যদি প্রতিষ্ঠানগুলো, যে কোম্পানিগুলো, সেগুলোর দরের যদি পার্থক্যগুলোর দিকে নজর দিই, তাহলে দেখব যে হচ্ছে দর বেড়েছে 7টি প্রতিষ্ঠানের আর কমেছে 121টি, আর অপরিবর্তিত ছিল 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। হিলি স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়। গেল 6 মাসে প্রায় 63 কোটি টাকা রাজস্ব ঘাটতিতে পড়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা বাজারে সরকারিভাবে চাল বিক্রির ফলে বন্দরে কমেছে আমদানি করা চালের বিক্রি। হিলি স্থলবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সোহেল রানা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে এবং ভারত থেকে বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, আদা সহ বেশ কিছু পণ্য আমদানি হচ্ছে এবং এসব আমদানিকৃত পণ্য থেকে সরকার বিভিন্ন ভাবে রাজস্ব আদায় করে থাকেন। তবে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই কাস্টমস থেকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া ছিল 362 কোটি টাকার মতো, যেখানে রাজস্ব আদায় হয়েছে মাত্র 318 কোটি টাকা। এখানে প্রায় 43 কোটি টাকার একটা ঘাটতিতে রয়েছে হিলি কাস্টমস। বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কিন্তু ব্যবসায়ীরা চাল আমদানি করছেন এবং এখন পর্যন্ত প্রায় 1,12,000 মেট্রিক টনের মতো চাল আমদানি হয়েছে বন্দর দিয়ে এবং এই চাল
চাল আমদানি হবার ফলে দাম না কমলেও সরকারি যে পদক্ষেপ ওএমএস এর যে চাল খোলাবাজারে বিক্রি এবং টিসিবির মাধ্যমে যে কম দামে চাল বিক্রির যে সরকারি উদ্যোগ তার প্রভাব কিন্তু পড়েছে। আমরা দেখেছি যে বন্দরে চাল যে বেচা কিনা সেটি কিন্তু অনেকটাই কমেছে এবং কেজিতে প্রায় প্রকারভেদে 2 থেকে 3 টাকা চালের দাম কমেছে। স্বর্ণা 5 জাতের যে চালটি রয়েছে সেটি বিক্রি হয়েছিল 52 থেকে 53 টাকা, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, অর্থাৎ সেখানে প্রায় 2-3 টাকা কমেছে। সব মিলিয়ে বলা চলে যে চালের আমদানিটা কিছুটা বেড়েছে, তবে চালের আমদানি বাড়লেও প্রভাব না পড়লেও সরকারি যে উদ্যোগ সেটির প্রভাব কিন্তু চালের যে বাজার সেখানে পড়েছে এবং দাম কমেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম এবং চালের দর দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। 6 মাসের বেশি সময় বন্ধ থাকার পর জিরা ও মসুর ডাল আমদানির মাধ্যমে আবারও সচল হয়েছে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য। এছাড়া গতি ফিরছে রপ্তানি বাণিজ্য। নিয়মিত পণ্যের বাইরে নতুন কিছু পণ্য ভারতে রপ্তানির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। চলতি জানুয়ারি মাসে 3 দফায় মোট 25 টন পণ্য এসেছে, তার মধ্যে 15 টন জিরা এবং 10 টন মসুর ডাল। এবং এই আমদানি পণ্য থেকে সরকার 30 লক্ষ টাকার কিছু বেশি রাজস্ব পেয়েছে। এর মধ্য দিয়ে এই দীর্ঘদিন ধরে যে ঝিমিয়ে পড়া আমদানি বাণিজ্যটি সেটি আবারও চাঙ্গা হয়ে উঠছে। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তারা নিয়মিত বন্দর দিয়ে পণ্য আমদানি করতে চান। সেক্ষেত্রে রাসায়নিক সার, চাল এবং পেঁয়াজ আমদানির জন্য তারা এলসি খুলছেন। আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে এই পুরোদম এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি শুরু হবে। এছাড়া বন্দরের যে রপ্তানি বাণিজ্য আছে সেটিতেও কিছুটা গতি লক্ষ্য করা যাচ্ছে। এখন বেশি পরিমাণ রপ্তানি হচ্ছে হিমায়িত মাছ, প্রতিদিন 50 থেকে 70 টনের মতো মাছ রপ্তানি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব পণ্য আসলে নিয়মিত রপ্তানি হয়, ভোজ্য তেল, তোলা, প্লাস্টিক, ফার্নিচার, মেলামাইন সহ এসব পণ্যগুলো কিন্তু ধীরে ধীরে রপ্তানি বাড়ছে। চলতি জানুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে প্রায় 270 কোটি টাকার পণ্য। ব্যবসায়ীরা বলছেন তারা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন যেসব পণ্য নিয়মিত যায় তার বাইরে আসলে নতুন নতুন পণ্য যেগুলো আছে সেগুলো যেন এই বন্দর দিয়ে তারা রপ্তানি করতে পারেন। এবং এটি করা গেলে কিন্তু সামগ্রিকভাবে এই বন্দরটি অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবে। এছাড়া সরকারে কিন্তু বিপুল বৈদেশিক মুদ্রা পাবে বলে এখানকার সংশ্লিষ্টরা মনে করছেন। তো আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ তথ্য। গেলবার ভালো বিক্রি না হয় এবার কমছে খেজুর আমদানি। তবে পর্যাপ্ত পুরনো খেজুর থাকায় সংকট হবে না বলে জানান ব্যবসায়ীরা। তবে সম্প্রতি ট্যাক্স বাড়ানোয় অন্যান্য ফলের দাম ঊর্ধ্বমুখী। এ বিষয়ে আমরা আরও জানতে চাই। আমার সঙ্গে চট্টগ্রামের ফল মন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি অবস্থা? কোন কোন ফলের দাম আসলে ঊর্ধ্বগতি, বিশেষ করে ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে খুব সরাসরি যে ফলগুলোর উপর প্রভাব পড়েছে, আর বিশেষ করে খেজুরের কি অবস্থা দেখছেন? সামনেই তো রমজান। গালিব, বিশেষ করে যে সকল ফল আমদানি করতে হয় সেই সব ধরনের ফলেই কিন্তু যে মূল্য সেই মূল্যে প্রভাব পড়েছে। কারণ আমদানিকৃত ফলের কিন্তু সরকার বর্ধিত ট্যাক্স বা শুল্ক আরোপ করেছে এবং এই কারণে আমরা দেখেছি যে আমদানিকৃত যেই আপেল রয়েছে, যেটি সবুজ রঙের আপেল, যেটি সাউথ আফ্রিকান আপেল নামে পরিচিত, সেটি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা দরে। এবং সেটি কিন্তু গেল মাসখানেক আগে, অর্থাৎ ট্যাক্স বাড়ানোর আগেও কিন্তু সেই আপেলটির দাম ছিল 320 থেকে 330 টাকা। এবং অন্যান্য যে আপেলগুলো রয়েছে সেগুলোরও তো কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। এবং এর পাশাপাশি যে সবুজ আঙ্গুর রয়েছে, সবুজ আঙ্গুর বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। কিন্তু সেই সবুজ আঙ্গুরগুলো কিন্তু মাসখানেক আগে বা শুল্ক বাড়াবার আগে সেগুলোর দাম ছিল 250 থেকে 260-70 টাকা। এবং বিক্রেতারা বলছেন যে সব ধরনের ফল যেগুলো আমদানি করতে হয় সব ধরনের ফলেই কিন্তু ট্যাক্স বেড়েছে এবং সেই ট্যাক্স প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে সারা দেশে যারা ফল আমদানিকারক রয়েছেন তারা কিন্তু মানববন্ধনও করেছেন। এবং এর পাশাপাশি খেজুরের যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে খেজুর কিন্তু গেলবার ব্যাপক হারে দাম বৃদ্ধি পায় এবং দাম বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু সেই সময় যারা খেজুর আমদানি করেছিলেন সব খেজুর কিন্তু তারা বিক্রি করতে পারেননি। বেশিরভাগ খেজুরই কিন্তু তারা কোল্ড স্টোরেজে রয়ে গিয়েছে এবং অবিকৃত অবস্থায় রয়েছে। এবং যে কারণে এবার যে আমদানি শুল্ক কমানোর যে ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই নতুন ঘোষণায় কিন্তু নতুন করে খুব একটা খেজুর আসেনি। বিশেষ করে যদি গত বছরের সাথে তুলনা করে 2023 সালের শেষ 6 মাসে খেজুর আমদানি হয়েছিল প্রায় 8000 মেট্রিক টন, কিন্তু এবছর অর্থাৎ 2024 সালের শেষ 6 মাসে খেজুর আমদানি হয়েছে মাত্র 4000 মেট্রিক টনের কিছু বেশি, অর্থাৎ অর্ধেকের মতো খেজুর কিন্তু আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের খেজুর অবিকৃত থাকার কারণে এবছর খেজুর আমদানি অনেকটা কম হয়েছে, কিন্তু বাজারে পর্যাপ্ত খেজুর থাকবে
কারণ তারা বলছেন যে যেহেতু গত বছরে কিছু খেজুর রয়েছে এবং এই বছরও তারা কিছু খেজুর আমদানি করবেন এবং সব মিলিয়ে বাজারে কিন্তু খেজুরের কোনো কমতি হবে না, কিন্তু তারা বলছেন যে দাম যেভাবে কমার প্রত্যাশা তারা করেছিলেন সেই ক্ষেত্রে সেইভাবে নাও কমতে পারে, কারণ গত বছরে ডলারের রেট ছিল 115 থেকে 120 টাকার ভেতরে, বর্তমানে কাগজে কলমে সেই ডলারের রেট 120 টাকা বলা হলেও এলসি খুলতে কিন্তু তাদেরকে 130 টাকা করে গুনতে হচ্ছে, যে কারণে ডলারের কারণে দাম কিছুটা বৃদ্ধি পাবে। তবে বর্তমানে সর্বনিম্ন পাইকারিতে 150 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত দামের কিন্তু খেজুর রয়েছে এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এবং যেহেতু সামনে রমজান আসবে, মূলত শবে বরাতের পর থেকে খেজুরের বাজারে জমজমাট বেচাকেনা শুরু হবে। আর অন্যদিকে ফলের শুল্ক আমদানি কিন্তু অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলোর শুল্ক বাড়াবার কারণে সেগুলোর বেচা বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে। গালিব। চট্টগ্রাম থেকে ফলের বাজারের সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। মাইকেল, মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী স্মরণে যশোরের সাগরদাড়িতে 7 দিনের মেলা শেষ হচ্ছে আজ। মেলা ঘিরে হয়েছে কয়েক কোটি টাকার বাণিজ্য। এই বিষয় নিয়ে আরও জানতে মেলা প্রাঙ্গণ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, মেলার তো আজকে শেষ দিন, কি অবস্থা, সে কি আয়োজন দেখছেন, আর বিশেষ করে লেনদেন কেমন হয়েছে এবারের মেলায়? মাইকেল মধুসূদন দত্ত যে বসত ভিটা রয়েছে সেই বসত ভিটায় কিন্তু এই মেলাটি চলছে। আজকে শেষ দিন আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে মেলা প্রাঙ্গণ সহ বাইরের থেকেও কিন্তু আমরা দেখেছি এখানে মানুষ এসেছেন এবং মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান চলে থাকে। উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা সহ বিভিন্ন আয়োজন রয়েছে। পাশাপাশি মাঠের যে প্যান্ডেল গুলো রয়েছে, প্যান্ডেলের সার্কাস, নাগরদোলা, যাত্রাপালা সহ বিভিন্ন আয়োজন কিন্তু তার মধ্যে দিয়ে চলছে। এই পাশাপাশি কিন্তু ব্যবসা বাণিজ্য তুঙ্গে রয়েছে। আমরা দেখেছি যে এখানে যে দোকানগুলো রয়েছে প্রায় 3 শতাধিক দোকান রয়েছে মেলাকে কেন্দ্র করে এবং স্থায়ী দোকান রয়েছে, সব মিলে কিন্তু প্রায় 5 শতাধিকের বেশি দোকান এখানে আমরা দেখছি রয়েছে। সেই সমস্ত দোকানে কিন্তু বেচা কিনাও ভালো হচ্ছে। আমরা দেখেছি যে এই যে মেলাকে ঘিরে 7 দিন ব্যাপী মেলা, সেই মেলাকে ঘিরে প্রায় 3 কোটি টাকার বিক্রি হবে এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা দেখেছি যে বিশেষ করে যে মিষ্টি রয়েছে এখানে 4 কেজি ওজনের বালিশ মিষ্টি রয়েছে, সেটি 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন কসমেটিক, খাট পালঙ্ক থেকে শুরু করে বিভিন্ন আয়োজন রয়েছে এবং যে কৃষি যে যন্ত্রপাতি, সব ধরনের কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে। সব মিলে আসলে মেলায় আজকে শেষ দিনে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে, গভীর রাত পর্যন্ত চলবে এই মেলা। এই ছিল এখান থেকে আমার কাছে মেলার সর্বশেষ খবর। কালী। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন, জানাচ্ছিলেন মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার সর্বশেষ। এই সাথে শেষ করতে হচ্ছে সপ্তাহের শেষ কার্যদিবস এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভাগ শেষের। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে অবশ্যই ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।